আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে চকলেট কেক ডেকোরেশন শেয়ার করব। তো এখানে আমি 5.5 ইঞ্চি মোল্ডে চকলেট কেক 1 পাউন্ড বেস দিয়ে রেডি করে নিয়েছি। তো এই কেকটাকে আমি 3টা লেয়ারে কাট করে নিব। কেকটা হওয়ার পর পুরোপুরি ঠান্ডা করে নিয়ে এখানে আমি ডিমোল্ড করে নিলাম। তো এখানে আমি ব্রেড নাইফের সাহায্যে 3টা লেয়ারে কাট করে নিব। তো এই কেকটার ডেকোরেশন আমি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। তারপরেও যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় সেগুলো কিন্তু কমেন্টস করতে পারেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দিয়ে দিব। তো এখানে আমি এই ভিডিওটা লাইভ ভিডিওর মতো কোনো রকম কাট করিনি, তো যেভাবে ডেকোরেশন করেছি সেভাবেই শেয়ার করলাম। তো কাট করার পর আগে থেকে রেডি করা ক্রিম, এখানে আমি 10 ইঞ্চি সাইজের বোর্ড নিয়েছি। এইটার উপরে একটু সুন্দর ডিজাইন হবে, যার কারণে আমার বড় বোর্ড দরকার ছিল। তো অল্প পরিমাণ ক্রিম নিয়ে এখানে আমি স্প্যাচুলার সাহায্যে একটু সমান করে দিলাম। তো এরপর কেকের 3টা লেয়ারে কাট করেছিলাম, কেকের যে মাঝখানের অংশটা সেটা আমি একদম নিচে দিয়ে দিলাম। তো নিচে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। তো এখানে চাইলে আপনারা কফি সিরাপও ইউজ করতে পারেন। তো আমি এখানে আর কফি সিরাপ দেইনি, সুগার সিরাপটাই ভালো মতো দিয়ে এখানে আমি দিয়ে দিব ক্রিম। আর ক্রিম বানানোর ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আপলোড করা আছে, চাইলে সেটা দেখে নিতে পারেন। আর যদি ক্রিম বানাতে পারেন তাহলে তো ভালো। তো এখানে আমি হুইপড ক্রিমের মধ্যে চকলেট গানাশ দিয়েছি, আর কালারের জন্য হালকা একটু ইমালশন দিয়ে চকলেট ক্রিমটাকে আমি রেডি করে নিয়েছি। তো এখানে আমি আগে থেকে রেডি করে রাখা চকলেট গানাশ আমি কেকের উপরে দিয়ে দিলাম, এতে করে খেতে বেশি মজা লাগবে। আবার চাইলে আপনি এখানে ক্রিম দিয়ে তার উপরেও দিতে পারেন। তো এইটা একটু বেশি চকলেটি কেক হতো, যার কারণে হচ্ছে কেকের একটা স্লাইস দিয়ে দিয়ে দিলাম সুগার সিরাপ, তারপরে দিয়ে দিলাম পাতলা চকলেট গানাশ। তো এখানে তারপরে আমি ক্রিম দিয়ে সমান করে নিয়েছি, এর উপরে আমি আবারও দিয়ে দিব চকলেট গানাশ। তো এখানে চকলেট গানাশের পরিমাণটা একটু বেশি যাবে, তারপর প্রত্যেকটা লেয়ারে চকো চিপস যাবে। তো কেকের যে উপরের অংশটা ছিল কেটে রাখা, সেটা এখন আমি এখানে মাঝ বরাবর দিয়ে আবারও দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। তো এখানে আপনারা যারা প্রথম কাজ করবেন, এই যে এই টাইপের সিলিকন ব্রাশ দিয়ে আপনারা সুগার সিরাপটা দিয়ে দিবেন, তাহলে সুগার সিরাপের পরিমাণ কিন্তু বেশি হবে না। কারণ স্পঞ্জ কেকগুলোতে হয় কি, আপনি সুগার সিরাপ ছাড়া খেতেও পারবেন না, গলায় আটকে যাবে, আবার হচ্ছে সুগার সিরাপ বেশি হলেও কিন্তু খেতে ভালো লাগে না। তো সুগার সিরাপ দিয়ে আমি সমান করে নিয়ে দিয়ে দিলাম গানাশ। গানাশ দেওয়ার পর আমি আবারও আগের মতো ক্রিম দিয়ে দিলাম। তো এই কেক এত গরম ছিল, এই কাজটা করার সময় ক্রিম আমার একটু নরম হয়ে আসছিল। তো এতে আর কোনো সমস্যা হবে না, আমি কিন্তু এটা ফ্রিজে রাখার পর আবার সেট হয়ে যাবে, আমি ওভাবেই আর কি কাজ করে নিচ্ছিলাম। তো এখানে আমি এখন আবারও আরও একটা লেয়ার দিয়ে দিব। এভাবে আমি প্রত্যেকটা লেয়ারে চকলেট গানাশ দিব, চকো চিপস দিব। তো তারপরে লেয়ারগুলো সাজিয়ে নিব। আমি আরও একটা কেক রেডি করেছিলাম, সেখান থেকে আরও একটা লেয়ার আমি এখানে বসিয়ে দিব, কিন্তু এই সময় আমার খেয়াল ছিল না। তো যার কারণে আমি কেকের শেষের লেয়ারটা একেবারে বসিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে হচ্ছে সুগার সিরাপ ক্রিম দিয়ে মোটামুটি কভার করার পর আমার মনে হয়েছে যে না, এখানে তো আর একটা লেয়ার যেত, মানে ওটা আমি সাইডেই রেখেছিলাম। তো মানে এই 6 ইঞ্চি যেহেতু আমার মোলটা এত বেশি উঁচা ছিল না, একবারে যদি ব্যাটার আমি দিয়ে দিতাম তাহলে কেকটা ফুলে আবার চুপসে যেত। তো আমি আলাদাই আর কি বেক করে নিয়েছিলাম, তো সেইটাই হচ্ছে যে আমি এখানে কেটে আবার হচ্ছে দিয়ে দিব। তো এই দেখেন, আমি এই ক্লিপটাও কিন্তু আর কাট করি নাই, এখানে কিন্তু আমি ক্রিম দিয়ে অলরেডি সমান করে নিচ্ছি। তো যখনই আমার মনে হয়েছে তখনই আমি উপরেরটা তুলে নিয়ে আবার দিয়ে দিলাম এখানে। আর ওইটা তুলে না নিলেও কিন্তু হতো, কিন্তু উপরের ওই অংশটা যেহেতু অনেক বেশি স্মুথ থাকে, তো কেকের উপরে দিলে ফিনিশিংটা খুবই সহজে আনা যায়। এই জন্য আর কি আমি ওইটা তুলে নিলাম। আর আপনারা চাইলে কিন্তু ওইটার উপরেও দিয়ে দিতে পারতেন, মানে আমিও দিয়ে দিতে পারতাম, কিন্তু ওই যে এই উপরে ক্রাম বেশি থাকলে ফিনিশিং দিতে একটু টাইম বেশি লাগে। তো এভাবে সমস্যা হবে না, আমি এভাবেই করে নিলাম। আর ওই যে ক্রিমটা একেবারে বেশি নরম ছিল, তো এগুলো কিন্তু আমি কাট করেও দেখাতে পারতাম, এগুলো কাট করিনি এই কারণেই যে এইরকম সিচুয়েশন কিন্তু আপনাদের সাথেও হয় যে ক্রিমটা নরম হলে পরে ভয় পেয়ে যান। তো ক্রিমটা এখানে অনেক বেশি নরম হয়ে গেছে। আর নরম হয়ে যাওয়ার একটা কারণ হচ্ছে আমি হুইপড ক্রিমের মধ্যে একটু গরম ছিল, ওই গানাশটা দিয়েই আমি বিট করে নিয়েছিলাম। আমার উচিত ছিল ঠান্ডা করে নেওয়া, কিন্তু আমার হাতে সময় ছিল না, যার কারণে ক্রিমটা হচ্ছে এত বেশি নরম হয়েছে। আর এই কেকটা কিন্তু মোটামুটি ভালো হাইট আসবে, এই জন্য
আমি এখানে স্ট্র দিয়ে নিলাম, আগেই দিয়ে নিলাম, এটা আমি পরে দিতাম, এখন আমি আগেই দিয়ে নিলাম যেন আমার হচ্ছে যে একটু ফিনিশিং করতে মানে সুবিধা হয়। তো অল্প পরিমাণ এখানে ক্রিম দিয়ে আমি এটাকে ক্রাম কোট করে ফেলবো। ক্রাম কোট করে আমি ফ্রিজে রেখে দিব। আর নিচের ক্রিমটা যেহেতু অনেক বেশি নরম, তো আমি ফ্রিজে রেখে ভালোভাবে সেট করে নিব। আর ওই সময়ের মধ্যে আমি আবারও ক্রিম বিট করে নিব। আর এই কেকের উপরে একটু শেড কালার হবে, পিঙ্ক হোয়াইট দুইটা শেড কালারের ডিজাইন হবে। তো এই নিচের ক্রিমটা অবশ্যই ভালোভাবে সেট হওয়া দরকার। তো সাদা কালারের ক্রিমের উপর দেখা যায় নিচের এই যে চকলেট ক্রিমের কালারটা একটু ভেসে ভেসে ওঠে, ওইটা কিন্তু দেখতে একেবারেই ভালো লাগে না সাথে সাথে কাজ করলে। তো আমি এটা সেট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো তার আগে আমি বোর্ডটাকে ক্লিন করে নিলাম ভালো করে। তো বোর্ডটাকে ক্লিন করে নিয়েছি, আর এর মধ্যে আমি ক্রিমটাও বিট করে নিয়েছি, আবার এদিকে এই কেকটাকে ফ্রিজে রেখে ভালোভাবে সেটও করে নিয়েছি। এখন এই যে এই কেকের উপরে আমি পাইপিং ব্যাগের সাহায্যেই দিয়ে দিব। তো এখানে আপনারা সরাসরি পাইপিং ব্যাগ দিয়েও দিতে পারেন, আবার পাইপিং ব্যাগের মধ্যে কোনো রকম নজেল দিয়েও দিতে পারেন। তো আমি পাইপিং ব্যাগের মধ্যে বাস্কেট নজেল নিয়েছি, আর এখন এভাবেই আমি কেকের উপরে হচ্ছে যে ক্রিম দিয়ে তারপরে ফিনিশিং করে দিব। আর আমি যেহেতু এটা ফ্রিজে রেখে সেট করে নিয়েছি, তাই বোর্ডের উপরে একটু পানি জমেছিল ফ্রিজের। জানেনই তো যে ফ্রিজে কোনো কিছু রাখলে ফ্রিজ থেকে বের করার পর সেটা কিন্তু একটু ঘেমে যায়, পানি ছাড়ে। তো বোর্ডটাকে আমি একটু মুছে নিয়েছি, আর এখানে পাইপিং ব্যাগের মধ্যে বাস্কেট নজেল নিয়েছিলাম, তো আমি ক্রিম দিয়ে এখানে কভার করে দিলাম। আর বাকি অংশটুকু আমি এখানে পিঙ্ক কালার ক্রিম দিয়ে ডেকোরেশন করব। তো পিঙ্ক কালারটা আমি করেছি স্ট্রবেরি রেড কালার দিয়ে, রেডম্যানের। তো এই কালারগুলোও কিন্তু অনেক ভালো, তো আপনারা ইউজ করতে পারেন। আমি বেশিরভাগ সময়ই দেখা যায় যে চীনা জেল কালার, ট্রান্সের অয়েল বেস কালারগুলো, তারপর হচ্ছে রেডম্যানের কালারগুলো ইউজ করি। আর অয়েল বেস কালারগুলোর একটা সুবিধা কি, আপনি সেটা হচ্ছে যে চকলেটের মধ্যেও ইউজ করতে পারবেন, আবার ক্রিমের মধ্যেও ইউজ করতে পারবেন। জেল কালারগুলো আবার আপনি চকলেটের মধ্যে ইউজ করতে পারবেন না। তো এখানে আমি ক্রিম দিয়ে প্রথমেই সুন্দর করে কভার করে নিয়েছি, এরপর প্যালেট নাইফের সাহায্যে আলতো হাতে আমি উপরে সমান করে নিচ্ছি। উপরে সমান করা হয়ে গেলে এখানে আমি সাইডটাকেও সমান করে নিব। ভিডিওতে যেভাবেই দেখছেন সেভাবেই আমি কাজ করেছি, খুবই আলতো হাতে। যেখানে একটু লাগবে মানে ফিনিশিং করে দেওয়ার সময় একটু করে ক্রিম কিন্তু সেখানে লাগিয়ে নিতে হবে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন স্টিলের স্ক্র্যাপার, এই স্ক্র্যাপারটা কিন্তু অনেক ভালো। প্লাস্টিকেরগুলো কয়েকদিন পরই নষ্ট হয়ে যায়, তো আপনারা এইটা কিনে নিতে পারেন, অনেক দিন যাবে, মানে লাইফ গ্যারান্টি বলা যায়। এটা নষ্ট হওয়ার সেরকম কোনো কিছু নাই, কারণ এটা স্টিলের। আর ইউজ করেও কিন্তু খুবই মজা। আপনারা ছোট রেগুলার কেকগুলো, তারপর উঁচু কেকগুলোও কিন্তু আপনারা খুব সুন্দর করে ফিনিশিং করতে পারবেন। এটার উচ্চতা প্রায় 6 ইঞ্চির মতো। তো এখানে আমি কেকটাকে এই যে ফিনিশিং করে নিলাম, দেখেন কত সুন্দর ফিনিশিং চলে এসেছে। এখন আমি উপরে সমান করে দিব। আর আপনারা ফিনিশিং করার সময় সেটা হোক স্ক্র্যাপার, হোক প্যালেট নাইফ, একবার টান দেওয়ার পর বা ফিনিশিং দেওয়ার সময় বারবার ক্লিন করে নেবেন। তো ক্লিন করে নিলে আপনি স্মুথ ফিনিশিংটা দিতে পারবেন। তো আমি এখানে কিন্তু ক্লিন করে নিয়েছি। আর এইখানে মনে হচ্ছিলো একটু ক্রিমের দরকার, আমি ক্রিম দিয়ে দিচ্ছি। তো ফিনিশিং করার সময় যখন যেখানে যতটুকু ক্রিম লাগবে দিয়ে দিবেন একটু করে। তো ক্রিম দিয়ে এখানে আমার ফিনিশিং করা হয়ে গেছে। আর এই কেকের উপরে ফন্ডেন্টের কিছু কাজ হবে। ফন্ডেন্টের টপারগুলো বসানোর আগে এই কেকটাকে আমি ভালোভাবে ফ্রিজে রেখে সেট করে নিব। আর এখানে আমি সাইডটাকেও আবার হচ্ছে যে ক্লিন করে নিচ্ছি। বোর্ডটাকেই একটু নোংরা হয়ে যায় কিন্তু ক্রিম দিয়ে, তো এগুলো ক্লিন না করলে দেখতে কিন্তু ভালো লাগে না। তো এখানে হচ্ছে যে আপনারা টিস্যু দিয়ে ক্লিন করে নেবেন। তো এখানে আমার হাতের কাছে আজকে টিস্যু ছিল না, তাই আমি এখানে পরিষ্কার কাপড় দিয়ে এখানে আমি ক্লিন করে নিচ্ছিলাম। আর আগে থেকে আমি বানিয়ে রেখেছিলাম ফন্ডেন্ট, সেগুলো এখন আমি কেকের উপরে হচ্ছে বসিয়ে দিব। কেকটাকে আমি আগের দিন রাত্রে বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর ফ্রিজে রেখে তারপর আমি ফন্ডেন্টের কাজগুলো করে নিয়ে আমি ফন্ডেন্টটাকেও এভাবে রেখে দিয়েছিলাম। এখন কেক ডেলিভারির আগ মুহূর্তে আমি ফন্ডেন্টের টপারগুলো সেট করে নিচ্ছি। তো এই ফন্ডেন্টগুলো আপনারা চাইলে ফ্রিজে রাখতে পারেন, কিন্তু ফ্রিজ থেকে বের করার পর দেখা যায় যে ঘাম ছাড়ে, তখন ডেলিভারি করতে একটু অসুবিধা হয়। আর কাস্টমারের কাছে ডেলিভারি করার পর কাস্টমার যখন ফ্রিজ থেকে
বের করে বা ওইটা তখন আর সমস্যা হয় না। তো এখানে হচ্ছে যে আমি টপারগুলো সেট করে নিচ্ছি। আসলে এই ফন্ডেন্টের টপারগুলো বাটার ক্রিমের উপর বসালে বেশি ভালো হয়, কিন্তু অনেক কাস্টমারেরই বাজেট সেরকম থাকে না, তাই তারা হুইপড ক্রিমটাই বেশি পছন্দ করেন। তো এখানে আমি হুইপড ক্রিম দিয়েই কেকটাকে কিন্তু কভার করে নিয়েছি, পুরো ডেকোরেশন করে নিয়েছি। এখন এর উপরেই আমি আগে থেকে বানানো টপারগুলো বসিয়ে দিচ্ছি। তো এই টপারগুলো এরকম অনেক বেশি উঁচু, কিন্তু ক্যামেরায় এভাবে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, প্রায় 3.5 ইঞ্চির মতো এই টপারটা মানে উচ্চতা ছিল। তো এই জন্য আমি এখানে কাঠি দিয়ে আবারও একটু সেট করে নিচ্ছি। এখানে এই কেকেরটাকে সেট করার সময়ও কিন্তু কেকের ভেতরে আমি স্ট্র দিয়েছিলাম। আর এখানে স্ট্র দিলাম না, এখানে হচ্ছে যে শাসলিকের যে কাঠিগুলো হয় সেগুলো দিয়ে দিলাম। সেগুলো দিয়েই সেট করে নিলাম। আর আমি ভেতরে কিছু, এখানে আপনারা টিস্যু দিতে পারেন, তো আমি টিস্যু দেই নাই, এখানে আমি কাগজ একটু রোল করে নিয়ে দিয়েছি। না হলে ফন্ডেন্ট দেখা যাবে যে এই টপারটা পড়ে যেতে পারে, আর দেখতেও একটু সুন্দর লাগবে, এই জন্য আর কি আমি হচ্ছে যে দিয়েই রেখেছি। আর পিছনে হচ্ছে যে টপার বসিয়ে দিব, উপরেও হচ্ছে যে কিছু আমি বাটারফ্লাই টপার বসাবো। তো আমার ফন্ডেন্টের কাজটা শেষ হয়ে গেছে, তো এখন আমি হচ্ছে যে টপার বসিয়ে দিব। তো এখানে আমি এই যে বার্থডে টপারটা বসিয়ে দিচ্ছিলাম, কিন্তু এই বউটা যেহেতু আপনার 3.5 ইঞ্চির মতো লম্বা ছিল, তো ছোট টপার হওয়ায় ওটা পিছনে দিলে আর দেখাই যাচ্ছিল না, এই জন্য আমি এখানে আবার হচ্ছে যে একটা হচ্ছে যে স্ট্র বসিয়ে দিয়েছি, দিয়ে তারপরে সেই স্ট্রর মধ্যে এই বার্থডে টপারটা বসিয়ে দিয়েছি। এখন একে একে করে আমি এখানে বাটারফ্লাই বসিয়ে দিব। আর এই বাটারফ্লাইগুলো আমি হচ্ছে যে কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নিয়ে এসেছি। সব ধরনের বাটারফ্লাই হচ্ছে যে আপনি আপনার মতো করে কিন্তু প্রিন্ট করে নিতে পারবেন। দেখা যায় যে দোকানে যেগুলো রেডিমেড পাওয়া যায় ওগুলো নিয়ে এসে আমাদের কাছে রাখলেও দেখা যায় যে ওই সব ডিজাইনে তো আর সব যায় না। তো এই ডিজাইনের জন্য ছোট্ট ছোট্ট বাটারফ্লাই দরকার ছিল, তো এগুলো আমি প্রিন্ট করে নিয়ে এসে কাট করে এভাবে কেকের উপরে সেট করে দিচ্ছি। আর এখানে হচ্ছে যে ফন্ডেন্টের উপরেই আমি লিখে নিয়েছিলাম, কাস্টমার আমাকে যেটা লিখতে বলেছিল। তো এটা একটা ভাইয়া তার প্রিয় মানুষের জন্য অর্ডার করেছিল। তো এখানে আমি সময় নিয়ে একটু বাটারফ্লাইগুলো বসিয়ে দিচ্ছিলাম, তারপর আমি আগেই কাট করে রেখে রেডি করে রেখে দিয়েছিলাম। তো এই ভিডিওটা আমি একেবারেই কাট করিনি বললেই চলে। তো এখানে বাটারফ্লাইগুলো এই যে ফন্ডেন্টের সাথে আমি একটু দিচ্ছিলাম, কিন্তু সেট হচ্ছিল না। পরে আবার আর কি বোর্ডের উপরেই আমি সেট করে দিয়েছি। আর এই যে ফন্ডেন্টের উপরে সেট করার সময় একটু ক্রিম লাগিয়ে নিয়ে তারপরে হচ্ছে সেট করে দিতে হবে। এই কেকটা সামনাসামনি এত বেশি সুন্দর লাগছিল যে বলার মতো না। অনেকেই বুঝতে চায় না যে কাস্টমাইজ ডিজাইনগুলোর হচ্ছে যে কেন প্রাইস বেশি নেওয়া হয়। রেগুলার কেক থেকে কাস্টমাইজ ডিজাইনগুলোর উপরে যে পরিমাণ সময় দেওয়া হয়, তো সেই পরিমাণ সময়ের দাম কিন্তু নেওয়াই হয় না। তবে এই কাজগুলো আসলে আমার অনেক বেশি করতে ভালো লাগে, সেই জন্যই আর কি করা। মানে যে কাজের উপর দেখা যায় যে ভালোবাসা থাকে, ওই কাজে আসলে এত হিসাব নিকাশ করলে চলে না। তো এইখানে আমি সবগুলো টপার বসিয়ে দিচ্ছিলাম, আর করার পরেই দেখতে পারবেন যে কত সুন্দর একটা লুক আসে। আর প্যাকেজিং কিন্তু আমি দেখিয়ে দিব এই ভিডিওতে যে আমরা এই টাইপের কেকগুলো আমরা কিভাবে প্যাকেজিং করি। তো প্রথমে আমি বাটারফ্লাইগুলো বসিয়ে নিচ্ছি। আর বার্থডে টপারের সাথে যে বাটারফ্লাইগুলো বসিয়ে দিয়েছি, এগুলো ওই যে আপনারা রেডিমেড যে বাটারফ্লাইগুলো কিনেন ওর ভেতরে কিন্তু এক ধরনের আঠা দিয়ে দেয়, ওই আঠাগুলো দিয়েই আমি বসিয়ে দিয়েছি। আর এই বোর উপরে হচ্ছে আমি কিছু দিয়েছিলাম সুগার বল, সেগুলো পড়ে যাচ্ছিলো, পরে আবার আমি কিছু সেট করে দিচ্ছিলাম। আচ্ছা, আর এই যে ফন্ডেন্টের টপারগুলো রেডি করার সময় একটার সাথে একটা যখন আমরা জয়েন্ট করি, তখন আপনারা কিন্তু এক ধরনের গ্লু নিজেরাই বাসায় তৈরি করে নিতে পারবেন। আর যদি সেটা না করতে পারেন তাহলে হাতের কাছে যে নর্মাল পানিটা থাকে সেটা দিয়েই কাজ সেরে নিতে পারবেন। এখানে আমি কিছু সুগার বল দিয়ে দিচ্ছিলাম বাটারফ্লাইগুলো সেট করার পরে। তো আমার কেক কিন্তু আলহামদুলিল্লাহ ডেকোরেশন কমপ্লিট। এখন সুগার বলগুলো দেওয়া হয়ে গেলে কেকটাকে আমি প্যাকেজিং করব। ডেলিভারির জন্য কিভাবে প্যাকেজিং করি সেটা আজকে শেয়ার করব আপনাদের সাথে। আচ্ছা, এখানে আরও একটা কথা বলে রাখি যে কেক রেডি করার পর সুগার বলগুলো কিন্তু খুব সহজেই সেট করা যায়, কিন্তু রেডি হওয়ার পর সুগার বলগুলো দেখা যায় যে দিতে গেলে সিটিয়ে একটু পড়ে যায়, তো ওটা যাবে, এটাই স্বাভাবিক। তারপরেও নরমাল বা নরম হুইপ ক্রিমের উপর দিবেন না, দিলে নরম হুইপ ক্রিমের সাথে এই সুগার বলগুলো কিন্তু গলে যেতে থাকে।
এখানে কেকটা আমি রেডি করেছিলাম 10 ইঞ্চি বোর্ডের উপরে, বেক করেছিলাম 6 ইঞ্চির একটু কম 5.5 ইঞ্চি মোল্ডে। আর এখানে আমি বক্স নিয়েছি 10 ইঞ্চি। তো এই বক্সটা হচ্ছে ঠিক আছে, তবে হাইট একটু বেশি ছিল, তাই আমি একটু কাট করে নিচ্ছিলাম। কারণ ক্যারিং ব্যাগের ভিতর দিলে ওভাবে ধরতে চাইবে না, তো আমার এত উঁচারও দরকার নাই, তাই আমি একটু সাইড থেকে কাট করে নিচ্ছিলাম। আর বেকিং শপে কিন্তু আপনারা এই টাইপের বক্সগুলো পেয়ে যাবেন। প্রাইস একটু বেশি হলেও কিন্তু ডেলিভারি করে অনেক শান্তি। এত কষ্ট করে এত শ্রম দিয়ে একটা কেক বানানোর পর এবং কাস্টমার তার স্পেশাল অকেশনে যখন এত সুন্দর একটা কেক অর্ডার করে বা নিতে চায়, তো তার কাছে কিন্তু সুন্দরভাবে সেফভাবে ডেলিভারি করাটাও দায়িত্বের মধ্যেই পড়ে আমাদের। তো এইজন্য সবসময় চাইবেন যে ভালো কোয়ালিটির বক্সগুলো ইউজ করার জন্য। আর এই বক্সগুলো এত শক্ত, এগুলোর মধ্যে নিশ্চিন্তে আপনারা কেক ডেলিভারি করতে পারেন। আর এগুলো বক্স রেডি করাও কিন্তু একেবারে সহজ। একদম রেডি করাই থাকে, জাস্ট পিন আপ করে নিলেই হয়ে যায়। তো এখানে আমি পিন আপই করে নিচ্ছিলাম। তো আমার পিনটা শেষ হয়ে গেছে, যার কারণে আবার পিন ভরে এটাকে আমি পিন আপ করে নিচ্ছি। এক পাশে পিন আপ করে নিলাম আর এক পাশে খোলাই আছে। তো এখানে আমি এই যে কেকটা দিয়ে বাকি সাইডটাকেও আমি পিন আপ করে নিব। আর একদম বোর্ড আর বক্সের মাপ একদম সেম হলে হয় কি, বোর্ডটা কিন্তু ভেতরে একেবারেই নড়ানড়ি করে না। এটা কিন্তু ভালো। সুন্দর করে এভাবে পিন আপ করে দিলেই হয়ে যাবে। এখন উপরের যে পার্টটা আছে সেটা আমি হচ্ছে যে এভাবে কেকের উপরে বসিয়ে দিব। এখন আমি একটা ক্যান্ডেল দিয়ে দিচ্ছি আর আমার হচ্ছে পেজের লোগো, ভিজিটিং কার্ড, সাথে একটা নাইফ দিয়ে দিচ্ছি। তো এখন আমার এগুলো সব একেবারে কমপ্লিট। ক্যারিং বক্সে ব্যাগে দিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দিতে পারবো। কাস্টমার আসলে সেটা আমি কাস্টমারের হাতে দিয়ে দিব। তো অনেকেই মনে করেন ফন্ডেন্ট দিয়ে কাজ করার পর কেক হয়তো ফ্রিজে রাখা যায় না। তো ফ্রিজে রাখা যায়, সঠিক পদ্ধতিতে ফন্ডেন্টটাকে রেডি করতে হবে আপনার। তাহলেই হচ্ছে যে আপনি রাখতে পারবেন, তবে বেশি সময়ের জন্য না, অল্প কিছুক্ষণের জন্য আমি রেখে দিব। আর এখানে যেহেতু বক্স করা আছে, সরাসরি ফ্রিজের ঠান্ডা বাতাসটা ফন্ডেন্টের গায়ে লাগবে না, এখানে ফন্ডেন্টটা একদম ভালো থাকবে।